বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। শুয়ে থেকে সারোয়ারের টেনশন করতে করতে প্রিয়া সেভাবেই ঘুমিয়ে গিয়েছিল। ঘুমের মাঝে একবার টের পেয়েছিল কেউ বিছানায় এসে বসেছে। প্রিয়া ভেবেছিল হয়তো তুবা এসেছে, তাই সে বেশি কিছু ভাবেনি। তার যে পায়ে আঘাত লেগেছে, সেই পায়ের নিচে একটা বালিশ রেখে পাটা উঁচু করে রাখা হয়েছে। একটু নড়লেই পায়ে টান পড়ছে, তাই শান্তি পাচ্ছে না একটুও। হাতের কুনুই দুটোও জখম হওয়ায় নড়চড়ে খুব সমস্যা হচ্ছে। একভাবে শুয়ে থেকে পিঠেও ব্যথা হয়ে গেছে। মাঝরাতে সজাগ হয়ে যাওয়ায় টের পায় বারান্দার দরজা খোলা। এমনি সবসময় সে দরজা আটকেই ঘুমায়, তুবাকেও বলে দরজা আটকে দিতে। আজকে কিছু বলেনি বলে খোলাই রেখেছে মেয়েটা। এখন সজাগ হয়ে যাওয়ায় প্রিয়ার আর ঘুম আসছে না। তুবার স্বভাব আছে ঘুমের মাঝে হাত পা নাড়ানোর, তাই সে শোয়ার পরে নৌসিন বেগম মাঝে একটা বড় কোল বালিশ রেখে দিয়ে গিয়েছিলেন। এখন নিজের পাশে কোল বালিশের ছোঁয়া না পেয়ে একটু অবাক হয়। তার বাঁ হাতের তুলনায় ডান হাতে আঘাত একটু কম, তাই সে ডান হাত বাড়িয়ে কোল বালিশ খুঁজতে যায়। তবে কোল বালিশের বদলে তার হাত পড়ে কারো শক্ত হাতের উপর। হৃদয় একটু থমকে যায়। হাতটা তুবার হাতের মতো নরম নয়, বরং শক্ত আর উষ্ণ। রিদা ভেবেছিল হয়তো ঘুমের ঘোরে তুবা কোলবালিশ ওপাশে রেখে এদিকে চলে এসেছে, তাই সে তুবার হাত সরিয়ে দিতে চেয়ে বলে, তুবা হাত সরা এখান থেকে, এখনই গায়ের উপরে তুলে দিবি। কিন্তু হাতটা সরানো তো দূরের কথা, বরং শক্তপোক্ত হাতটা তার নরম কোমল হাতকে নিজের মুঠোয় নিয়ে নেয়। হৃদার বুকটা ধক করে ওঠে। আধো অন্ধকারে সে পাশ ফিরে তাকায়। তবে অন্ধকারে সে কিছুই বুঝতে পারে না। তবে স্পষ্ট অনুভব করতে পারছে তার পাশে তুবা নয়, বরং বিশাল দেহী কোনো পুরুষ মানুষের উপস্থিতি রয়েছে, যে এখন তার হাতটিকে নিজের মুঠোয় ধরে রেখেছে। হৃদা হাত ছাড়ানোর চেষ্টা করলে ব্যক্তিটি তার হাত ছাড়ে না। হৃদা ভয়ে পেয়ে কিছু বলতে নিলেই তখন তার বালিশের কাছে থাকা ফোনটির আলো জ্বলে ওঠে। ফোনের আলোয় সে স্পষ্ট পিয়াসকে দেখতে পাচ্ছে। তার মনে হচ্ছে সে হয়তো স্বপ্ন দেখছে, এটা সত্যি নয়। সারোয়ারের তো আসার কোনো প্রশ্নই না। সে ওনাকে তো জানানোই হয়নি এই খবর। হৃদা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। তার তাকানো দেখে সারোয়ার বোঝে হৃদা তাকে স্বপ্ন বলে মনে করছে, তাই তো কোনো রিয়াকশন দেওয়াও ভুলে গেছে। নিজের উপস্থিতি সত্য প্রমাণ করতে সারোয়ার তার হাতের মুঠোয় থাকা হৃদার হাত নিজের কাছে এনে হাতের পৃষ্ঠে ঠোঁট ছোঁয়ায়। হৃদা চমকে ওঠে। মনের অজান্তেই মৃদুস্বরে বলে ওঠে, আমি আপনাকে স্বপ্নে দেখা শুরু করেছি মেজর সাহেব। মনে হচ্ছে আপনি বাস্তবেই আমার পাশে শুয়ে আছেন। পিয়াস অল্প হেসে প্রত্যুত্তর করে, আছি তো, বাস্তবেই তোমার পাশে শুয়ে আছি আমি। হৃদা অবাক হয়ে তাকিয়ে থাকে। পিয়াস ফোনের ফ্ল্যাশলাইট অন করে রাখে। ফোনের আলোয় হৃদা দেখে সত্যি তার পাশে পিয়াস শুয়ে আছে। হৃদা হাত বাড়িয়ে পিয়াসের গালে হাত রাখে। তার বিশ্বাসই হচ্ছে না পিয়াস সত্যি এসেছে। কালো চুলে আর্মি কাট করা, মুখে এখনো ক্লান্তির ছাপ মিশে আছে। কালো চোখগুলো গভীরভাবে তার দিকে তাকিয়ে আছে। বিশাল দেহে একটা হাফ হাতা টি শার্ট আর ট্রাউজার পরা। তারই স্বামী নামক পুরুষটি তার দিকে মুখ করে শুয়ে তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আপনি সত্যি এসেছেন মেজর সাহেব? আমাকে তো আসতেই হতো। আমার বউটা যে অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়ে আছে, একমাত্র বউটাকে সেবা করার জন্য আসতে হবে না? আপনার ডিউটি? বউয়ের উপর আর কিছুই নেই। খবর পাওয়া মাত্রই ইমার্জেন্সি ছুটি নিয়ে চলে এসেছি আমি। হৃদা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে মৃদুস্বরে ফিসফিসিয়ে বলে ওঠে, অনেক মিস করছিলাম আপনাকে। পিয়াস অলতো হাতে হৃদার চোখের পানি মুছিয়ে দেয়। তারপর হৃদার কপালে ঠোঁট ছোঁয়ায়। বলে বলে, আমিও অনেক অনেক মিস করেছি তোমায়। খবরটা পাওয়া মাত্রই স্যারের কাছে দৌড়ে গিয়েছি। ছুটির দরখাস্ত দিয়েই সোজা চলে এসেছি। ওরা অ্যাকসেপ্ট করেছে কিনা এখনো জানি না, তবে আমি তো বসে থাকতে পারি না। সোজা চলে এসেছি তোমার কাছে। সমস্যা হবে না পরে? আশা করি হবে না, হলেও পরে বাকিটা সামলে নিব। হৃদা উঠে বসবার চেষ্টা করে। পিয়াস তাকে উঠিয়ে বসিয়ে নিজের বুকের সাথে হৃদার পিঠ ঠেকায়। হৃদা আরাম করে বসে বলে, কখন এসেছেন এখানে? 12টা বেজে গিয়েছিল। সবাই নিশ্চয়ই আপনাকে দেখে চমকে গিয়েছে। তা তো অবশ্যই, আসার আগে জানাতে পারিনি তো, ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। এখানে এসে ফোনটা চার্জ করেছি। হৃদা অল্প হাসে। পিয়াস তার মাথার চুলে হাত বুলিয়ে দিতে থাকে। তার চোখ হৃদার কপালের আঘাতের উপর পড়লে সে সেখানটায় হাত ছোঁয়ায়। তারপর কোনো কিছু না ভেবে মুখ এগিয়ে সেখানটায় হালকা করে ঠোঁট ছোঁয়ায়। হৃদা ঘাড় ঘুরিয়ে পিয়াসের দিকে তাকায়। আপনাকে আমার খবর কে দিয়েছে?
আমার একমাত্র শালিকা তুবা মহারানী। ভাগ্যিস সে বলেছিল। এই ঘটনা 2 দিন পরে শুনলে তোমার রক্ষা ছিল না। আসলে আপনি তো বলেছেন এখন এত তাড়াতাড়ি ছুটি পাবেন না, তাই দূরে বসে টেনশন দিতে চাইনি। তাই বলে অসুস্থতার খবরও দেবে না? আমি 2 দিন পরে জানলে আমার কতটা খারাপ লাগতো তার কোনো ধারণা আছে? সবসময় বেশি বেশি বোঝো কেন? আমি দূরে থাকি বলে কি পরিবারের খবর নিতে পারবো না? আচ্ছা, সরি, আর হবে না। এখন থেকে আপনাকে সব জানাবো। আগে বলো, কি নিয়ে এত অমনোযোগী ছিলে? শুনলাম তুমি নাকি রাস্তা পারাপারের উস্তাদ, এই তার নমুনা? আসলে এক্সাম নিয়ে টেনশনে ছিলাম। রোল রেজি ঠিকঠাক লিখেছিলাম নাকি সেটাই ভাবছিলাম। এরই মাঝে ওই বদমাশ গাড়ি এসে মেরে দিয়ে পালালো। আমার এখানে কোনো দোষ নেই মেজর সাহেব। হ্যাঁ, তুমি তো দুধে ধোয়া তুলসী পাতা, তোমার কোনো দোষ থাকতেই পারে না। হৃদা ক্যাবলা মার্কা হাসি দেয় একটা। সারোয়ার একটু চোখ রাঙালে সে শব্দ করেই হেসে ওঠে। পিয়াস কোলে হৃদা একটু নড়লে সারোয়ার চিন্তিত হয়ে বলে, কি হয়েছে, ওয়াশরুমে যাবে? হৃদা একটু লজ্জা পেয়ে মাথা নাড়ায়। পিয়াস বেশি কিছু না ভেবে তাকে সাহায্য করে। তাকে রুমে এনে বসাতেই হৃদা পেটে হাত দিয়ে বসে। এমন রাতে সজাগ হলেই তার ক্ষুধা লাগে। আজও তার ব্যতিক্রম নয়। পিয়াস আবারও ভ্রু কুচকে তাকালে হৃদা বলে, আসলে মাঝরাতে সজাগ হলেই আমার ক্ষুধা লাগে। আজও আর কি। আচ্ছা থাক, শুয়ে পড়ুন আপনি, ঘুমান। ক্লান্ত তো অনেক। ভাত খাবে? ভাত আনবো নাকি অন্য কিছু বানিয়ে আনতে হবে? লাগবে না তো বলছি। যা বলেছি উত্তর দাও। হৃদা মিনমিন করে বলে, ভাতই চলবে। পিয়াস দরজার দিকে এগিয়ে গিয়ে আবারও উল্টো ফিরে এসে বলে, আমি কিন্তু জানি না তোমাদের বাড়ির কোথায় কি আছে। সব উটোপাল্টা করে ফেললে আমার দোষ নেই। শাশুড়ি মাকে তুমি পরে সামলাবে। হৃদা হেসে ফেলে, মাথা নাড়িয়ে বোঝায় সে মাকে মানিয়ে নেবে। সারোয়ার রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরের লাইট অন করে আশেপাশে তাকায়। সব খুঁজে প্লেট পেয়ে টেবিলে রাখে। সে খাবার শেষে দেখেছিল নৌশিন বেগম বাড়তি খাবারগুলো ফ্রিজে রাখছেন। তাই সে ফ্রিজ খুলে খাবার বের করতে যায়। তখনই পেছনে কারোর উপস্থিতি টের পেয়ে সে চমকে যায়। তাকিয়ে দেখে কবির সাহেব দাঁড়িয়ে আছেন। কবির সাহেব সারোয়ারকে দেখে বলেন, তুমি এখানে বাবা, খাবার নিচ্ছ? ক্ষুধা লেগেছে তোমার? পিয়াস প্রচণ্ড লজ্জা পেয়ে যায়। ইনি আবার নাকে খাদক ভেবে বসে। হৃদার ক্ষুধার চক্করে আজ তার মান সম্মানে টানাটানি পড়ে গেল। পিয়াস গলা খাকড়িয়ে বলে, আসলে হৃদা ঘুম থেকে উঠেছে, ওর ক্ষুধা লেগেছে বলল, তাই আর কি। ওহো, মেয়েটা এই এত রাতে তোমাকে জ্বালাচ্ছে? এমনিই এতটা জার্নি করে ক্লান্ত তুমি। তোমার শাশুড়িও সারা দিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। আমার ঘুম আসছিল না এমনি। তখন রান্নাঘরের আলো জ্বলতা দেখেই বেরিয়ে আসলাম। বলতে বলতে তিনি নিজেই ফ্রিজ থেকে খাবার বের করে গরম করতে থাকেন। সারোয়ার বলতে গিয়েছিল যে সে নিজেই করতে পারবে, তবে কবির সাহেবকে এতটা স্বাচ্ছন্দ্যে খাবার গরম করতে দেখে আর বাধা দেন না। শ্বশুরের সাথে টুকটাক কথা বলতে বলতে হৃদার জন্য খাবার সাজিয়ে নেয়। কবির সাহেব কিছু মনে পড়লে বলেন, মেয়েটা তো হাত দিয়ে খেতে পারবে না, তোমার শাশুড়িকে। বাবা, আমি খাইয়ে দেব, আপনি বেশি ভাববেন না। তুমি খাইয়ে দেবে হৃদাকে? যেন ওনার প্রশ্নে বিস্ময় প্রকাশ পাচ্ছে। মেয়ের জামাইকে এভাবে মেয়ের বিপদের কথা শুনে দৌড়ে আসতে দেখেই উনি অবাক হয়েছিলেন। এখন আবার মেয়ের জন্য এতটা সেবা করতে দেখে আরও ইমপ্রেসড হয়ে গেছেন। তার মানে ওনারা যোগ্য ছেলেকেই মেয়ের জামাই হিসেবে পেয়েছেন। প্রথম প্রথম নৌশিনের প্রস্তাব শুনে উনি নিজেও চিন্তিত ছিলেন। ওনার বড় মেয়ে এমনি যতটা আদরে, পারবে কি পিয়াসকে মানিয়ে নিতে? এখন তো মনে হচ্ছে ওনার সেই চিন্তাগুলো অকারণ ভয়ই ছিল। ঠিক আছে বাবা, তুমি গিয়ে শুয়ে পড়ো। রাত কিন্তু কম হয়নি রাত। এভাবে রাত জাগলে পরে সারাদিন কষ্ট হয়ে যাবে। ঘুমিয়ে পড়ো গিয়ে। হৃদার জন্য আমি আছি। কবির সাহেব সন্তুষ্ট দৃষ্টিতে পিয়াসের দিকে তাকিয়ে নিজেদের রুমে চলে যান। পিয়াস খাবার হাতে নিয়ে হৃদার কাছে আসে। হৃদা ততক্ষণে সারোয়ারে ফোন নিয়ে নাড়াচাড়া করছে। পিয়াস লাইট অন করে খাবার রেখে দরজা আটকে দেয়। হৃদার হাতে তার ফোন দেখে বলে, আবার কি নজরদারি করছো ফোনে? কিছুই না, এমনি দেখছিলাম, কিছুই চেক করিনি। আমি আপনাকে বিশ্বাস করি। পিয়াস মুচকি হেসে খাবার মাখায়। হৃদা বলতে নেয়, আমি নিজে খেয়ে। কথা বন্ধ, আমি খাইয়ে দিচ্ছি, চুপ করে বসে থাকো। পিয়াস চুপচাপ পিয়াসের হাত থেকে খেতে থাকে। সত্যি বলতে তারও ইচ্ছে ছিল সারোয়ারের হাত থেকে খাবার খাওয়ার, তাই সে বেশি বাধা দেয় না। খাবার খেতে খেতে সে মিটমিট করে হাসতে থাকে। সারোয়ার ভ্রু কুচকে বলে, হাসছো কেন? বাহিরে আব্বুর কণ্ঠ শুনলাম। আব্বু নিশ্চয়ই এখনো সজাগ আছে? হ্যাঁ, তোমার জন্য এখনই মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাচ্ছিল। একটুর জন্যই তোমার আব্বু ভাবতেন আমি মাঝরাতে খাবার চুরি করতে নেমেছি। পিয়াস হাসতে হাসতে বলে, মোটেও না, আব্বু ওসব কিছুই ভাবত না। বরং আপনাকে দেখে হয়তো আরও ভাবছে জামাইয়ের খাবার নিয়ে কোনো সমস্যা হচ্ছে নাকি। আপনি আমার কথা না বললে হয়তো কালকেই আম্মুকে বলে কয়েক পদ রান্না করে আপনার সামনে হাজির করত। পিয়াস আবারও পিয়ার মুখে খাবার দিয়ে বলে,
আমি তোমার আব্বুকে দেখেই ভয় পেয়ে গিয়েছিলাম। এত রাত হয়ে গেল, উনি এখনো ঘুমাননি। ওনার আদরে মেয়ে এমন অসুস্থ হয়ে বিছানায় পড়া, আর উনি ঘুমাবেন কিভাবে? আব্বু এমনই, আমাকে বা তুবাকে একটু জ্বর আসলেও রাতে ওনার ঘুম হারাম হয়ে যায়। বড্ড ভালোবাসে না তোমায়? অনেক ভালোবাসে, আমাকে একটু বেশি। তুবা একটু দূরে দূরে থাকে, এই বয়সেই ঢঙর। আমি আবার এসব মানি না। আব্বু তো আব্বুই, এক ফোঁটা আদরও মিস করা যাবে না। পিয়াস হেসে ফেলে। পিয়াস মুচকি হেসে বলে, ভালোই কথা ফুটেছে তোমার, একটু আগেও তো থম মেরেছিলে। ওই আপনাকে দেখে বেশি এক্সাইটেড হয়ে গিয়েছি। অনেক দিন পরে আপনাকে পেয়েছি তো। কতদিন হলো? 3 মাসের মতো না? অনেক দিন হয়ে গিয়েছে। ইস, কতদিন পরে আপনাকে দেখলাম। ভিডিও কল দিতে বললে তো লজ্জায় মরে যাও। এখন এত লজ্জাহীনের মতো কথা বলছো কিভাবে? লজ্জারা মরে গেছে এখন? ভিডিও কলে বেশি লজ্জা লাগে, সামনাসামনি মানে অতটাও লাগে না। অসুস্থ বলে বেঁচে গেলে রিদা, নয়তো এভাবে কথা বলার প্রেক্ষিতে আজ ছাড় পেতে না তুমি। আমি আবার আমার কাজ সহজে পেন্ডিং রাখি না। পিয়াস রিদাকে খাইয়ে হাত ধুতে যায়। রিদা ততক্ষণে পিয়াসের কথার মানে বোঝার চেষ্টা করে। কিছুক্ষণ ভাবতে ভাবতে পিয়াসের কথার মানে আন্দাজ করতে পেরে লজ্জা পায়। সারোয়ার একেবারে প্লেট ধুয়ে হাত ধুয়ে ফেরত এসেছে। এসে রিদাকে ভাবনায় ডুবে থাকতে দেখে বলে, পিয়াস একেবারে প্লেট ধুয়ে হাত ধুয়ে ফেরত এসেছে। এসে প্রিয়াকে ভাবনায় ডুবে থাকতে দেখে বলে, আমি না হয় কথার কথা বললাম, তুমি তো দেখি কল্পনাতেও চলে গিয়েছো। বাহ, অনেক ফাস্ট তো তুমি। আপনি না একেবারে অতিরিক্ত অতিরিক্ত খারাপ। পিয়াস বেডে বসে প্রিয়াকে আলতো করে টেনে নিজের কাছে এনে শুইয়ে দেয়। নিজেও পাশে শুয়ে বলে, অতিরিক্ত খারাপ হই আর অল্প খারাপই হই, তোমারই তো। এখন আর কোনো কথা না, ঘুমাও, আমারও ঘুম লাগবে। যদি ছুটি কনফার্ম না করে তাহলে আবার চলে যেতে হবে তো। প্রিয়া চমকে উঠে পিয়াসকে দিকে তাকায়, অবাক কণ্ঠে বলে, চলে যাবেন মানে? এভাবে এভাবে এক রাতের জন্য এসে আবার চলে যাবেন? এসব কি বলছেন? ছুটি কনফার্ম করার সম্ভাবনাই বেশি, তবে কনফার্ম না করলে তো চলে যেতেই হবে। আপনি যাবেন না? কতদিনের ছুটির দরখাস্ত দিয়েছেন? যতদিনই বলি না কেন, সপ্তাহখানেকের বেশি দিবে না। তাহলে এই সপ্তাহখানেকের আগে আপনাকে যেতে দেব না। আপনি থাকবেন বলেন, যাবেন না। পিয়াস আলতো করে প্রিয়াকে জড়িয়ে ধরে বলে, ঠিক আছে, ঘুমাও এখন, আমি আছি এখানে। প্রিয়া আরও এগিয়ে এসে পিয়াসের বুকে মাথা রাখে। নড়তে গিয়ে পায়ে টান লেগে ব্যথা পেতে অজান্তেই পিয়াসের হাতে খামচে ধরে ফেলে। সারোয়ার বুঝে তাড়াতাড়ি উঠে হৃদার পা ঠিক করে বালিশের উপরে রাখে। কাত হতে না পারছে বলে সে অতিষ্ঠ, তবে সারোয়ার সেভাবেই তাকে নিজের বুকে আগলে রাখে। মাথায় হাত বুলিয়ে দিলে হৃদা সেভাবেই ঘুমিয়ে যায়। তবে পিয়াসের চোখে ঘুম আসে না। তার তো টেনশন হচ্ছে, আদেও তার ছুটি কনফার্ম হয়েছে কিনা তার খবর নিতে পারেনি। সকালে উঠে খবর নিতে হবে, তারপরই সে নিশ্চিত হতে পারবে। গতরাতে ঘুমাতে দেরি হওয়ায় স্বভাবতই সকালে তাদের উঠতে দেরি হয়ে যায়। এদিকে নৌশিন বেগম মেয়ের খবর নেওয়ার চিন্তায় আছেন। সকালে ওঠার পর কবির সাহেব ওনাকে রাতের কাহিনী বলতে ভুলে গিয়েছিলেন। বউকে এত চিন্তিত দেখে কবির সাহেব বলেন, টেনশন করো না, তোমার মেয়ের জামাই আছে তো। তাছাড়া রাতে ওদের ঘুমাতে দেরি হয়ে গিয়েছিল বলে হয়তো উঠতে লেট করছে। নৌশিন বেগম একটু সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি জানলেন কিভাবে? মেয়ের রুমে কি নজরদারি করছিলেন নাকি? ধ্যাত, কি সব ফালতু কথা বলছো? আগে কাহিনী তো বলতে দাও। তোমার মেয়ের তো আবার রাত বিরাতে খিদে পেয়ে যায়। মাঝরাতে সারোয়ারকে পাঠিয়েছিল খাবার খাবে বলে। আমার ঘুম না আসায় আমি জেগেছিলাম। তখন উঠে দেখি তোমার মেয়ের জামাই মেয়ের জন্য খাবার খুঁজতেছে। পরে আর কি, আমি খাবার গরম করে দিয়েছি, মেয়েকে সারোয়ার খাইয়ে দিয়ে পরে ঘুমিয়েছে। নৌশিন বেগম মাথায় হাত দিয়ে বলে, কি বলছেন আপনি? আপনার মেয়ে এসব করেছে? হায় আল্লাহ, না জানি জামাই কি ভাবছে। কিছুই ভাবছে না। তুমি যদি পিয়াসের কথাগুলো শুনতে তাহলে নিজেই ইমপ্রেস হয়ে যেতে। যোগ্য মেয়ের জামাই পেয়েছো নুসু, তোমার মেয়ের জন্য একদম পারফেক্ট মানুষ পিয়াস। নৌশিন বেগম রান্নাঘরে গিয়ে দেখেন সেখানে এঁঠো প্লেট নেই, তার মানে পিয়াস ধুয়ে রেখে গিয়েছে। বিয়ের প্রথমবার মেয়ের জামাই বাসায় এসেছে, সেখানে মেয়ে তার জামাইয়ের সেবা না করে উল্টো জামাইকে দিয়ে সেবা নিয়ে নিচ্ছে। মেয়েটা মান সম্মান খুইয়ে ছাড়বে। রাতে ইরিন তাড়াতাড়ি শুয়ে পড়ে, তাই সে তার ভাইয়ের আসার খবর জানে না। তাছাড়া তার এতটাই গভীর ঘুম যে এক ঘুমে সারা রাত পার করে দিতে পারে। সকালে ঘুম থেকে উঠে নিজের একপাশে মাকে আর অপর পাশে তুবাকে দেখে অবাক হয়। তুবা তো প্রিয়া ভাবির সাথে থাকার কথা, ভাবি কি তবে রাতে একা ছিল? রাতে ইমন প্রিয়ার সাথে চলে যেতেই ইরিন রুমে এসে ঘুমিয়ে গিয়েছিল। এমনি প্রিয়া ভাবির মন খারাপ দেখেছিল ভাইয়াকে জানাতে পারেনি বলে। আবার তুবাপুও কি নিয়ে যেন চিন্তিত ছিল, তাই সে কথা বলার মতো কাউকে না পেয়ে ঘুমানোই শ্রেয় মনে করেছিল।
ঘুম থেকে উঠে বিছানাতে বসেই সে ইমনকে ভাবছিল। রাতে ইমনকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছে। ইমন তো এখনো বাসায় আসলো না, তবে ভাইয়ের কিনে দেওয়া ফোনটা ইমনের কাছেই দিয়ে দিয়েছে। নাম্বার তো মায়ের ফোনে সেভ করা, তাই সে মায়ের ফোন থেকে ইমনের নাম্বারে কল লাগায়। তবে প্রথমবারে কেউ কল রিসিভ করে না, আবার কল দিতেই এবার রিসিভ হয়। ওপাশ থেকে কারোর ঘুমন্ত কণ্ঠস্বর শুনেই ইরিন থমকে যায়। ফোন সামনে এনে দেখে নাম্বার তো ঠিকই ডায়াল করেছে, তাহলে কল রিসিভ করলো কে? ওপাশ থেকে প্রিয়া ঘুম ঘুম কণ্ঠে হ্যালো হ্যালো বলেই যাচ্ছে। তাই ইরিন বলে ওঠে, আপনি কে? আমার ভাইয়ের ফোন নিয়েছেন কেন? ভাইয়ের থেকে কি রাস্তায় ফোন ছিনতাই করে নিয়েছেন? ছিনতাইকারী আপনি? এই বদমাশ ছিনতাইকারী! আপনার জন্য আমি আমার ভাইয়ের খবর নিতে পারছি না। এমনি একটা খালুস লোকের সাথে ভাইকে পাঠিয়েছি, এখন খবর নিব কিভাবে আমি? ইরিনের কর্কশ কণ্ঠ শুনে এতক্ষণে প্রিয়ার ঘুম ভ্যানিশ হয়ে গেছে। হাতের ফোনের দিকে তাকিয়ে দেখে এটা তার ফোন নয়। রাতে ইমনকে নিয়ে নিজের রুমেই শুয়েছিল সে। বিছানার অপর পাশে ইমন এখনো আরাম করে ঘুমাচ্ছে, আর সে ফোনের রিংটোন শুনে নিজের ভেবে রিসিভ করে ফেলেছে। ফোনের এপাশের কণ্ঠস্বরের মালিক যে ইরিন তা সে বুঝে গেছে, তাই এবার গম্ভীর স্বরে বলে, ইরিন, আমি রিদান বলছি। নামটা শুনে ইরিন হচক্কাচিয়ে যায়। শেষমেশ মামার বাড়ির খবর সে মামাকেই বলে ফেলল, তাই সে ভয় পেয়ে অনমনে বলে ফেলে, সরি, রং নাম্বার ডায়াল করে ফেলেছি, রাখছি। হ্যাঁ, সঠিক নাম্বারই ডায়াল করেছ। তোমার ভাই এখনো ঘুমাচ্ছে, উঠলে আমি জানিয়ে দিব। ও না, মানে ঠিক আছে, সমস্যা নেই, আপনিও ঘুমান, একটু পরে উঠে সব স্বপ্ন মনে করবেন, তাহলেই হবে। এখনো সম্মান দিতে শিখলে না ইরিন? সম্পর্কে তোমার শিক্ষক হই আমি। কিন্তু সেদিন তো ইমনকে ভাইয়া ডাকতে বললে যে। ইমনকে বললেও তোমাকে বলিনি, তুমি আমাকে সরি বলবে, স্কুল, প্রাইভেট, বাসা সবখানেই, নয়তো তোমার শিক্ষা হবে না। ইরিন এপাশ থেকে মুখ ভেঙচি দেয়। আসছে কোথাকার শিক্ষকটা, খালি কথায় কথায় লেকচার দিবে, অসহ্যকর পুরুষ মানুষ। নিজের বুকে প্রিয়া নড়চড় অনুভব করে সারোয়ার জেগে ওঠে। ঘুমের ঘোরে প্রিয়া হালকা কাত হয়ে গেছে। ঘুমে আছে বলে হয়তো ব্যথা অনুভব করে না। পিয়াস পাশ থেকে ফোন তুলে দেখে বেশ সকাল হয়ে গেছে। নিজেও কিভাবে এতটা ঘুমালো বুঝতে পারল না, নয়তো তার সকাল সকাল উঠে পড়ার অভ্যাস আছে। আজ হয়তো রিদা সাথে ছিল বলে টের পায়নি। শ্বশুরবাড়িতে থেকে এতক্ষণ ঘুমানো নিশ্চয়ই শোভা পায় না, তাই পিয়াস আড়মোড়া ভেঙে উঠে বসে। তারপর রিদার এলোমেলো চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে প্রিয়ার মুখমণ্ডলের সৌন্দর্য। পিয়াস আবিষ্কার করে রিদার বাম চোখের নিচে ছোট্ট একটা তিল আছে। ভালোভাবে না তাকালে সেটা দেখা যায় না। সারোয়ার তিলটার উপর বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে সেখানে মুখ নামিয়ে ছোট্ট একটা চুমু খায়। তারপর প্রিয়ার দুচোখে ঠোঁট ছুঁয়ে মৃদু স্বরে প্রিয়া ডাকতে থাকে। প্রিয়া ঘুমের মাঝে একটু নড়ে উঠে নিজের হাত ছড়িয়ে দিতে যায়, তবে সাথে সাথে পিয়াস তার হাত দুটো আটকে নেয়। সদ্য সদ্য ব্যথা পাওয়ার তার কোনো হুঁশ নেই। এভাবে হঠাৎ করে হাত টান করতে গেলে অনেক ব্যথা পাবে। হাত নাড়াতে না পেরে উল্টো কারোর মুঠোয় বন্দি দেখে প্রিয়ার ঘুম ভেঙে যায়। চোখ পিটপিট করে তাকিয়ে সামনে সারোয়ারকে দেখেই রাতের কথা মনে পড়ে। সাথে সাথে সে একটা মিষ্টি করে হাসি দেয়। রিদার এমন হাসি দেখে পিয়াসও হেসে ফেলে। রিদার হাত দুটো আলতো করে পাশে রেখে বলে, ঘুম থেকে ওঠো, হুঁশে আসো, তোমার শরীরে অনেক আঘাত আছে, উল্টোপাল্টা নড়াচড়া করলে আরও ব্যথা পাবে। প্রিয়া উঠে বসতে চায়। পিয়াস তাকে ধরে পেছনে বেডের হেডবোর্ডে বালিশ রেখে উঠিয়ে বসায়। রিদা ঠোঁট ফুলিয়ে বলে, একদিনেই আমি অতিষ্ঠ হয়ে গেছি, তাহলে সুস্থ হওয়া পর্যন্ত আমি কিভাবে অপেক্ষা করব? কিছুই করার নেই ম্যাডাম, নিজের প্রতি অমনোযোগী থেকে যে বিপদ ডেকে এনেছেন, এখন সেটা তো নিজেকেই মোকাবিলা করতে হবে। কিছু একটা মনে পড়তেই রিদা খুশি হয়ে বলে, আপনার ছুটি কনফার্ম হয়ে গেছে নাকি? তাই তো এখনো আমার কাছেই আছেন আপনি। ওহো, এখনো খবর পাইনি কোনো, তাছাড়া আশা আছে কনফার্ম হওয়ার, নয়তো সকাল সকালই খোঁজ পড়ে যেত। নিশ্চিত তথ্য না পাওয়ায় রিদার মন খারাপ হয়ে যায়। পিয়াস তাকে ধরে নিয়ে ফ্রেশ করিয়ে আনে, তারপর বেডে বসিয়ে বলে, ফেসিয়াল টেসিয়াল করো নাকি কিছু? ড্রেসিং টেবিলের ওপর কত প্রোডাক্ট দেখছি, সকালে কি কি ইউজ করো? রিদা দুদিকে মাথা নাড়িয়ে বলে, আমি বেশি কিছু ইউজ করি না, এখানে প্রায় সবই দুবার। আমি শুধু ডেইলি ময়েশ্চারাইজার ইউজ করি, আর কিছুই না। কোনটা? এইটা? রিদা দেখিয়ে দিতেই সারোয়ার নিজে এনে কিছুটা হাতে নিয়ে রিদার মুখে লাগিয়ে দেয়। তারপর তার থুতনি ধরে এদিক ওদিক ঘুরিয়ে দেখে বলে, বাহ, বেশ চকচক করছে তো। কি যেন বলে? হ্যাঁ, গ্লো দিচ্ছে অনেক। পিয়াস কথার ধরন দেখে প্রিয়া শব্দ করে হাসে। পিয়াস মুচকি হেসে রুমের দরজা খুলে দেয়। তারপর আবার ফেরত এসে নিজে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। তুবা ঘুম থেকে উঠে এতক্ষণে দরজা খোলা পেয়ে উকি দিয়ে রুমে আসে। তার পেছন পেছন ইরিনও চলে আসে। এসে প্রিয়াকে একেবারে ফ্রেশ হয়ে বসে থাকতে দেখে তুবা অবাক হয়ে বলে, দুলাভাই করলো সব? তোকে এত সেবা করলো? তো কে করবে উনি ছাড়া? আমি তো হাত পা জখম করে ঘরে পড়ে আছি। পাশ থেকে ইরিন অবাক হয়ে বলে, দুলাভাই মানে? কে এসেছে?
আর ভাবি তুমি রাতে একা থাকলে কিভাবে? ইরিন তখন ফোনে কথা বলে আবারও মুখ থুবড়ে বিছানাতেই পড়েছিল। তুবাকে দেখে মাত্রই তুবার পেছু পেছু এই রুমে আসলো, তাই সে এখনো ভাইয়ের খবর পায়নি। তাই তুবা বলে, রাতে তুমি ঘুমিয়ে যাওয়ার পর তোমার বড় ভাইয়া এসেছেন। তুমি ঘুমিয়ে গিয়েছিলে বলে আর ডাকিনি আমরা। কি? ভাইয়া এসেছে? কোথায় এখন? প্রিয়া বলে, ওয়াশরুমে গেছেন এখন। বলতে বলতেই শাহরবার ওয়াশরুম থেকে বের হয়। তাকে দেখেই ইরিন বলে ওঠে, ভাইয়া তুমি খুব খারাপ, এসে থেকে একটাবারও আমার খবর নাওনি। আমি জানিই না তুমি আসছো, আমাকে একটাও ভালোবাসো না তুমি। পিয়াস মৃদু হেসে অভিমানী বোনের কাছে আসে, তাকে হালকা করে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বলে, কে বলেছে ভালোবাসি না? আমার একমাত্র ছোট বোন বলে কথা। রাতে ঘুমোচ্ছিলি বলেই তো ডাকিনি, ডাকিয়ে তো তোরই ঘুমের সমস্যা হতো। দেখলি কত ভাবি তোকে নিয়ে। সান্ত্বনা দিচ্ছ এখন না? আমি জানি তো সব। তবে তোর তো শাস্তি পাওনা আছে। ভাবি যে ব্যথা পেয়েছে জানিয়েছিস আমায়? আমি কিভাবে জানাবো? আম্মুর ফোন আম্মুর কাছে থাকে, আর নতুনটা ইমন নিয়ে নিছে। আমার তো কোনো ফোনই নেই। পিয়াস বোনের অজুহাত দেখে হাসে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, পড়াশোনা কেমন চলছে? ইরিন পিয়াসের কাছ থেকে এক ধাপ পিছিয়ে গিয়ে বলে, এই জন্যই রাগ করি আমি। কেথায় বলবে কি খাবি, কোথায় যাবি, মন কেমন, ভালো আছে কিনা, এসব না বলে খালি পড়া আর পড়া। ভালো না, পড়াশোনা ভালো চলছে না, ভালো চলবেও না। ভাইকে মুখ ভেঙচি দিয়ে ইরিন ধপধপ করে রুম থেকে বেরিয়ে যায়। তার কাণ্ড দেখে রুমে থাকা সবাই হেসে ওঠে। পিয়াস তুবাকে বলে, তুবা আপু, একটু গিয়ে তোমার আম্মুকে বলো তো প্রিয়ার খাবারটা গুছিয়ে দিতে। সকালে ওষুধ আছে তো বোধহয়, সময় মতো খেতে হবে। তুবাকে আপু বলে সম্বোধন করায় তুবা লজ্জা পেয়ে যায়, তাই সে মিনমিন করে বলে, আমাকে নাম ধরে ডাকতে পারেন দুলাভাই, ইরিনের মতোই তো আপনার ছোট বোন আমি। তো কি হয়েছে, আপু ডাকলে তো সমস্যা নেই। তুবা লজ্জা পেয়ে মাথা নাড়ায়, তারপর বোনের দিকে তাকিয়ে চলে যায়। সে চলে যেতেই প্রিয়া হেসে বলে, আপনার আপু বলায় তুবা লজ্জা পেয়েছে, মনে হয় না আর প্রয়োজন ছাড়া আপনার সামনে আসবে। সেটা ভালো নয় কি? আমারও একটু লজ্জা লজ্জাই লাগে বাকিদের সামনে, একটু দূরত্ব থাকাই ভালো। প্রিয়া বুঝদারের মতো মাথা নাড়ায়। তখনই পিয়াসের ফোন আসতেই পিয়াস কলারকে দেখে সিরিয়াস হয়ে যায়। ফোন হাতে প্রিয়া বারান্দায় গিয়ে কল রিসিভ করে। ওপাশ থেকে তার স্যার বলেন, মেজর পিয়াস? ইয়েস স্যার, পিয়াস স্পিকিং। হ্যাঁ পিয়াস, তোমার ছুটির অ্যাপ্লিকেশন দেখেছি আমি। 7 দিনের ছুটির আবেদন করেছো তুমি। জি স্যার, আমার ওয়াইফ অ্যাক্সিডেন্ট করেছিল, তাই এমার্জেন্সি ছুটির প্রয়োজন ছিল। কিন্তু এখানকার বর্তমান পরিস্থিতি তো জানোই তুমি, বর্তমান কেসটা তোমার আন্ডারে ছিল, এভাবে তো কাজ ফেলে ছুটি নেওয়া যায় না। তবে তোমার এমার্জেন্সি বিষয়টা জেনেই তোমাকে পুরোপুরি 7 দিনের নয় 3 দিনের ছুটি মঞ্জুর করা হয়েছে। তোমার দায়িত্বশীল কর্মকাণ্ডের জন্যই এইটুকু সুযোগ দেওয়া হয়েছে। এখানকার পরিস্থিতি ঠিক থাকলে হয়তো সম্পূর্ণ ছুটিই মঞ্জুর করা হতো। বুঝতেই তো পারছো ব্যাপারটা। জি স্যার, আমি বুঝতে পেরেছি। 3 দিনই যথেষ্ট স্যার, নির্ধারিত সময়ের মাঝেই আমি রিপোর্ট করব স্যার। গুড, টেক কেয়ার। থ্যাংক ইউ স্যার। ফোনটা নামিয়ে শাহরবার সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। বর্তমানে সেখানকার পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয়। সেদিনকার ঘটনার পর কিছুদিন সব শান্ত ছিল, তবে তখন তো মাস্টারমাইন্ডকে ধরা যায়নি, তাই আবারও নতুন করে সব শুরু হয়েছে। এটা গোড়া থেকে উপড়ে না ফেলা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে না। প্রথমবারের সময় শাহরবার দায়িত্বে ছিল বলে এবারও বিষয়টা তার আন্ডারেই পড়েছে, তাই একজন টিম লিডার হিসাবে তাকে ছাড়া তো কাজ আগানো সম্ভব না। তবে এমন প্রতিকূল পরিস্থিতিতেও যে তাকে ছুটি দেওয়া হয়েছে সেটাই অনেক। 3 দিন মনমতো পরিবারের সাথে সময় কাটিয়ে তাকে আবারও নিজ কর্মস্থলে চলে যেতে হবে। এসব ভেবে শাহরবার একটা দীর্ঘশ্বাস ফেলে। অপরদিকে পিয়াস এভাবে ফোন হাতে বারান্দায় চলে যেতে দেখে হৃদা টেনশনে পড়ে যায়। নিশ্চয়ই কাজের জায়গা থেকে ফোন এসেছে। কি বলেছে? ছুটি মঞ্জুর হয়েছে তো, নাকি শাহরবার ডাকছেন তো? শাহরবারকে এতক্ষণ কথা বলাতে শোনায় তাকে ডাকেনি হৃদা। তবে এবার ওপাশ শান্ত হওয়ায় হৃদা শাহরবারকে ডাক দেয়। ডাক শুনে শাহরবার মুখে হাসি ফুটিয়ে রুমে আসে। হৃদা বলে, আপনার স্যার ফোন দিয়েছিল না? কি বলল? ছুটি হয়েছে তো, থাকছেন তো আপনি? পিয়াস প্রিয়ার পাশে বসে বলে, আমাকে আটকে রাখার জন্য কি চেষ্টা তোমার? কিন্তু লাভ কি? সারা শরীরে জখম বানিয়ে বসে আছো, একটু ছোঁয়ার আগেই নিজেকে ভয় থাকতে হয়, কখন জানি কোথায় ব্যথা দিয়ে ফেলি। লাভ কি আমার তবে? এসব কথা রাখুন, ছুটির কথা বলুন। হয়েছে হয়েছে, তবে 7 দিন নয় 3 দিনের ছুটি অ্যাপ্রুভ করেছে। মাত্র 3 দিন? দেখতে দেখতেই তো চলে যাবে। সেটা 3 দিনের জায়গায় 3 মাস দিলেও এমনই মনে হবে। তবে ব্যাপার না, পরবর্তী ছুটি একদম 1 মাসের কাটাবো। তখন তোমার মনের খায়েশ মিটিয়ে তোমার সাথে সময় কাটিয়ে যাব। এবার তো কাজের কাজ কিছুই হলো না। প্রিয়া লজ্জা পেয়ে বলে, আপনি আসলেই অসভ্য। আমি যে বলেছিলাম আর্মির সদস্যরা অসভ্য হয়, ঠিকই বলেছিলাম। আসলেই ঠিক বলেছ, তবে তোমায় প্রমাণ করে দেখাতে পারছি না বলে দুঃখ বোধ করছি।
তবে আশা করছি পরবর্তী ছুটিতে সুযোগ বুঝে তা প্রমাণ করে দেখিয়েও দিব। এভাবেই পরবর্তী সময়টুকু সাহারবার প্রিয়ার সাথে খুনছুটি করে পার করে। নওশিন বেগম এসে মেয়েকে তাড়াতাড়ি খাইয়ে সাহারবারকে নিয়ে সকালের খাবার দেয়। ততক্ষণে রিদ্দান তার মা আর ইমনকে নিয়ে বাসায় চলে আসে। রিদ্দানের অ্যাক্সিডেন্টের খবর শুনেও একটু অসুস্থ থাকায় গতদিন রিদ্দানের মা আসতে পারেননি, তবে আজ সকাল সকাল ছেলের সাথে চলে এসেছেন। তিনি এসে সাহারবারের সাথে পরিচিত হন। ওদের বিয়ের দিন তো ঘটনাটা হঠাৎ করে ঘটে যাওয়ায় আসতে পারেননি, তাই আজ এসে পরিচিত হলেন। অপরদিকে রিদ্দানকে দেখে ইরিন লুকিয়ে থাকে, তবে বিষয়টা রিদ্দানের চোখে পড়ে যায়। ইরিন কেমন ইমনের পেছনে দাঁড়িয়ে থেকে সবাইকে দেখছে। এভাবে ভাইয়ের পেছনে লুকিয়ে উকিঝুঁকি পারতে দেখে বিষয়টা রিদ্দানের কেন যেন বেশ ভালো লাগে। ইরিনের বাচ্চামোগুলো দেখে তার কাছে ইরিনকে এখন একটা ছোট্ট বাচ্চাই মনে হচ্ছে, যে বাচ্চার পরনে এখন একটা গোল ফ্রক পরা, গলায় রাউন্ড করে ওড়না পেঁচানো। অপরদিকে ইমন একটা টি শার্ট আর ট্রাউজার পরে আছে। দেখে কেউ বলবেন না এরা যমজ ভাই বোন, বরং এই মুহূর্তে দুজনকে একসাথে দেখে মনে হচ্ছে বড় ভাই ইমনের ছোট বোন ইরিন। এসব ভেবে অজান্তেই রিদ্দানের মুখে হাসি ফুটে ওঠে। এই প্রথম বোধহয় সে ইরিনকে নিতান্তই ছোট ভেবে দেখল, নয়তো তার সবসময় ধারণা ছিল ইন্টারে পড়ুয়া মেয়েরা নিশ্চয়ই বুঝদার হবে। তবে এখন বুঝছে সবাই বুঝদার হয় না, কেউ কেউ অতি আদরে বাচ্চাদের মতোই থেকে যায়, যার জলজন্ত প্রমাণ এই ইরিন সিদ্দিক। প্রিয়া চোখ মুখ কুঁচকে বেডে বসে আছে। পিয়াস তার সামনে ঔষধের বাক্স নিয়ে বসেছে। এখন প্রিয়া পায়ের আর হাতের আঘাতে ড্রেসিং করে দিবে। ঔষধ লাগানোর আগেই হৃদা মুখ কুঁচকে রেখেছে। তার এমন পরিস্থিতি দেখে সারোয়ারের বেশ হাসি পায়, তবে এখন হাসলে প্রিয়া আরও মন খারাপ করবে। বেচারি ব্যথা পেয়েছে, তাকে তো আরও সান্ত্বনা দেওয়া উচিত। তাই পিয়াস প্রিয়ার পায়ের কাছে বসে তার পরনের প্লাজো হাঁটুর উপর পর্যন্ত তুলে দেয়। আচমকা পিয়াস এমন কাজে হৃদা অনেক লজ্জা পেয়ে যায়। সে আবারও প্লাজো নামিয়ে নিতে চাইলে সারোয়ার ধমক দেয়। কি সমস্যা, আবার নামাচ্ছ কেন? আম্মুকে ডাকেন, আম্মু করে দিবে। আমি থাকতে আম্মুকে ডাকতে হবে কেন? আমি পারি না এসব করতে। না মানে, চুপ, কোনো কথা না, সোজা হয়ে বসে থাকো। প্রিয়া ধমক খেয়ে চুপচাপ বসে। পিয়াস তুলো করে ঔষধ নিয়ে প্রিয়া পায়ের আঘাতে ড্রেসিং করতে থাকে। প্রথমবার তুলো ছয়তেই হৃদা ব্যথায় চিল্লিয়ে ওঠে। সারোয়ার চমকে উঠে বলে, কি হয়েছে, ব্যথা পেয়েছ? আমি তো জোরে ছোঁয়াইনি। উফ, জ্বলতেছে, সরান এটা, আমার ঔষধ দেওয়া লাগবে না। আমি হালকা করে করে দিচ্ছি, ব্যথা লাগবে না আর। পিয়াস এক প্রকার জোর করে প্রিয়ার পায়ে ঔষধ লাগিয়ে দেয়, পাশাপাশি ভু দিয়ে ব্যথা লাঘব করার চেষ্টা করতে থাকে। আর ততক্ষণ হৃদা আজে বাজে প্যাচাল পাড়তে থাকে, যার বেশিরভাগই ছিল, ওই গাড়িওয়ালাকে আমি ছাড়ব না, খারাপ বেডা, আমাকে পঙ্গু বানিয়ে ঘরে ফেলে রাখছে, আর ডাক্তারকেও ছাড়ব না, কি একটা খারাপ ঔষধ দিছে, খালি জ্বালা করতেছে। মুখে এইসব বলছে, আর মাঝে মাঝে প্রিয়ার হাতে খামচিয়ে ধরছে, তাকে ঔষধ লাগাতে দিচ্ছে না। নিজের বউয়ের এমন মাচ্চামো দেখে সারোয়ারের হাসবে না কাঁদবে তা বুঝতেই পারছে না। শেষে এক প্রকার সংগ্রাম করেই হৃদার পায়ে ড্রেসিং করে দেয় প্রিয়া। ঔষধ লাগিয়ে পা হাঁটু পর্যন্ত উন্মুক্ত রেখে দেয়, যাতে হালকা বাতাসে একটু আরাম পায়, আর ব্যথার জায়গা যত তাড়াতাড়ি শুকাবে তত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। পিয়াস এবার ওর হাতের কুনুইতেও ঔষধ লাগিয়ে দেয়। এবারেও হৃদা আগের মতোই ব্যথায় শব্দ করতে থাকে। তাই এবার সারোয়ার বলেই ফেলে, এতটাই বাচ্চামো করতে পারো তুমি প্রিয়া? আমি কি কোনো বাচ্চাকে বিয়ে করেছি? সামান্য ব্যথা নিয়ে এত অভিনয় কিভাবে করছো? অভিনয় করছে সে? এটাকে অভিনয় বলল পিয়াস? হৃদার অভিমান হয় অনেক। সে পিয়াসের দিক থেকে মুখ ফিরিয়ে অভিমানী কণ্ঠে বলে, বিয়ের আগে কেন সেটা মাথায় রাখেননি? আমি কি বিয়ের জন্য জোর করেছিলাম? না, খালি ডেসপারেট হয়ে গিয়েছিলে। যখনই জানলে আমার অন্য কোথাও বিয়ে ঠিক হয়েছে, তখনই পাগল হয়ে তাড়াতাড়ি আমায় হাত করার জন্য বিয়ের প্রস্তাব দিয়ে বসেছিলে। এটাকে মোটেও জোর করা বলে না। তুমি তো বিয়ের জন্য প্রস্তুতি ছিলে না। আপনি আপনি আমায় টিজ করছেন এখন? আপনার তো হেব্বি সাহস দেখছি। অবশ্যই সাহসী আমি। সাহসী না হলে কি সেনাবাহিনীর মতো পেশায় চাকরি করতে পারতাম আমি? আপনি আমার সামনে থেকে সরুন তো, এসব আর ভালো লাগছে না। তাড়িয়ে দিচ্ছ আমায়? সব ফেলে এতটা পথ হাসলাম শুধু তোমার জন্য, আর তুমিই আমায় চাচ্ছ না? তাহলে আর কি, চলে যাই তবে? সত্যি সত্যি পিয়াস উঠে তৈরি হতে থাকে। প্রিয়া অবাঙলে তাকিয়ে থাকে। পিয়াস এখন তৈরি হচ্ছে কেন? সে তো কথার কথা বলল, তাই বলে সত্যি রাগ করে বসল নাকি? প্রিয়ার চোখে পানি চলে আসে। পিয়াস তো নিজের মতোই তৈরি হচ্ছিল। সে বাহিরের পোশাক পরে আয়নার সামনে গিয়ে নিজের চুলে চিরুনি চালাতে থাকে। তখনই কারো নাক টানার শব্দ শুনতে পায়। পিয়াস থমকে গিয়ে পাশে তাকিয়ে দেখে প্রিয়ার চোখ দিয়ে গলগলিয়ে পানি পড়ছে, আর একটু পরপর সে নাক টানছে। পিয়াস হতভম্ব হয়ে প্রিয়া কাছে গিয়ে বসে বলে, আবার কি হলো? এ কি মহা জ্বালায় পড়লাম, এখন আবার কাঁদছ কেন? আপনি এখন চলে যাবেন? আমাকে এই অবস্থায় এখানে একা ফেলে চলে যাবেন? আমি কি এমন বলেছি যে চলে যেতে হবে? আপনি একটুও বোঝেন না আমায়। আমি কোথায় যাচ্ছি? আপনার কাজের জায়গায়।
আমি কি একবারও বলেছি সেটা? প্রিয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। পিয়া শেষে তার পাশে বসে, তারপর বলে, চলে যাচ্ছি না, ওদের বাসায় পৌঁছে দিয়ে আসি, সন্ধ্যার মাঝে আবার চলে আসব। সত্যি আসবেন তো? আমি আপনার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, তুমি এক কাজ করো, এখন একটু ঘুমাও। তবে ঘুম আসে না আমার, ভালো লাগছে না এভাবে বিছানায় বসে থেকে। এখন কি চাও তোমায় কোলে নিয়ে নিয়ে ঘুরি? সেটা আদৌ সম্ভব? কেন সম্ভব না? আমি কি মোটি? অনেক খাই? আমার ওজন বেশি? আরে বাবা, এটা কখন বললাম আমি? তোমার তো পায়ে ব্যথা, ডাক্তার তোমায় বেড রেস্ট করতে বলেছে, স্বামীর কোলে রেস্ট করতে বলেনি। মনে তো হচ্ছে আমার কোলে ওঠার খুব শখ তোমার। আপনি আপনি একেবারে জাতালোক, অসহ্যকর মানুষ। প্রিয়া লজ্জা পেতে দেখে সারোয়ার হেসে ফেলে। প্রিয়ার দুগালে হাত রেখে আলতো করে কপালে ঠোঁট ছোঁয়ায়, তারপর বলে, আমার আসতে লেট হলেও হতে পারে, বাসায় যাচ্ছি, বোঝই তো। আমার আসতে লেট হলে তুমি খেয়ে শুয়ে পড়ো। প্রিয়া মাথা নাড়ালে সারোয়ার রুমের বাহিরে আসে। সকালেই মায়ের সাথে কথা হয়েছে, যেহেতু প্রিয়া বেড রেস্ট দিয়েছে, বড় কোনো সমস্যা হয়নি। আশা করা যায় প্রিয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তাই শুধু শুধু এখানে থেকে ভিড় করার দরকার নেই। তাছাড়া ইরিন ইমনে প্রাইভেট আছে, কলেজ তো মিস হয়েই গেল। পিয়াস মা ভাই বোনকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাসে মায়ের পাশে ইরিন বসে, আর পরপর দুটো সিটে একজন করে বসা ছিল, তাই তাদের পিয়াস আর ইমনকে আলাদা বসতে হয়। ইমন যেখানে বসে সেখানে আগে থেকে একটা মেয়ে বসা ছিল, তাই ইমন যথেষ্ট দূরত্ব রেখে চুপচাপ বসে। তবে তার পাশে বসা মেয়েটি তাকে চিনে ফেলে, তাই মেয়েটা কিছুটা উচ্চস্বরে বলে ফেলে, আরে ইমন না, কোথায় গিয়েছিলে? কলেজে যাওনি আজকে? আচমকা নিজের নাম শুনে ইমন পাশ ফিরে দেখে তার পাশে শুভা বসা আছে, পরনে সাধারণ ড্রেস পরা। শুভা হিজাব পরে না, তাই মাথায় দুপাশে দুটো বেনি করে রেখেছে, গলায় ওড়না ঝুলানো। দেখতে ভালোই দেখা যাচ্ছে, কিন্তু ইমনের তো মেয়েটে এলার্জি আছে, তাই সে পাশ ফিরে ভাইয়ের দিকে তাকায়। সারোয়ার বাসের উল্টো সিটে ইমনের সোজাই বসেছে। পিয়ার সামনে তাকিয়ে থাকতে দেখে ইমন কিছুটা নিচু স্বরে শুভাকে বলে, যাইনি কলেজে। আমিও যাইনি, আমি একটা আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। আমি তো বাইরে মেসে থাকি, পরিবার থাকে অনেক দূরে। আজকে ফোন করে আমায় আন্টি বলল একটু দেখা করে আসতে, তাই গিয়েছিলাম। তুমি কোথায় গিয়েছিলে? ভাবিদের বাসায়। শুভার এত কথার প্রেক্ষিতে ইমনের ছোট্ট উত্তর পেয়ে শুভা একটু মন খারাপ করে। আজকে প্রাইভেটে যাবে? ব্যাস, তাদের কথা এখানেই সমাপ্ত হয়। ইমন তাকে গুরুত্ব দিচ্ছে না বলে শুভাও আর কথা বাড়ায়নি। ইরিন মেয়েটা কত্ত মিশুকে, আর তার ভাই ইমন একটা আস্ত বেয়াদব। সেদিন তাকে কি ধমকটাই না দিল, আর এখন কেমন ইগনোর করছে। বেয়াদব ছেলে একটা। বাস থেকে নামতেই শুভার সাথে ইরিনের দেখা হয়। শুভা ইরিনকে পেয়ে বেশ খুশি হয়। শুভাদের ম্যাস কলেজের কাছেই, সেখান পর্যন্ত তাকে অটো করে যেতে হবে, আর ইরিনদের বাসা বাসস্ট্যান্ড থেকে কাছেই, তাই এখানেই তাদের বিদায় নিতে হয়। বাসায় গিয়ে পিয়াস মায়ের কোলে শুয়ে থাকে। মাও তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোর এবার কতদিনের ছুটি হয়েছে? 3 দিনের। তোদের বিয়ে 3 মাস হয়ে গেল, তুই বাসায় আসছিসও না, আর বউকে বাসায় তুলে আনাও হচ্ছে না। এভাবে চলবে কিভাবে? তোমার খুব কষ্ট হয়ে যাচ্ছে আম্মু? কি করব বলো, এখন আরও গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হয়ে পড়েছি। গতকাল যে আসলাম, ওই কাজ ফেলে এসেছি। স্যার শুধুমাত্র দয়া দেখিয়ে 3 দিনের ছুটি অ্যাপ্রুভ করেছে, নয়তো আমার জন্য টিমের কাজ আগাচ্ছে না। এমনিই সেখানে কত অবৈধ কার্যকলাপ চলছে, সব স্বাভাবিক না হলে আমার কাজ কমবে না। পিয়াস ভাবছে প্রিয়া মা চাইছে, কারণ মায়ের একা একা বাসায় থেকে খারাপ লাগে, তাই বাড়িতে বউ আসলে সব পরিপূর্ণ মনে হবে। তবে সে তো জানে না সুরাইয়া বেগম আড়ালে ছেলের ভালোর জন্য কী সব ভেবে রেখেছেন। বিকালে প্রাইভেটে যাওয়ার আগে ইরিন ভাইয়ের কাছে এসে বলে, ভাইয়া আমরা আসার আগে যাবে না কিন্তু, চলে গেলে খুব খারাপ হয়ে যাবে, আমি খুব কান্না করব। পিয়াস হেসে বলে, ঠিক আছে আমি থাকব, তোরা বাসায় আসলে পরেই যাব আমি। মনে থাকে যেন। বোনের এমন শাসানো দেখে পিয়াস হাসে, তবে আর কিছুই বলে না। ইরিন ইমনের সাথে প্রাইভেটে চলে আসে। ইরিনের আমার বাহিরে বের হলে টুকটাক খাবারের চাহিদা আছে, পরপর 2টো প্রাইভেট পড়বে, তাহলে 2 ঘন্টা লাগবে। এতক্ষণ সে খাওয়া ছাড়া থাকবে নাকি? তাই ইমনকে পাঠিয়ে দিয়ে ইরিন পাশের দোকানে যায় চকলেট কিনতে। সে দোকানে গিয়ে চকলেটের কথা বলে আবার আচারের প্যাকেট দেখতে থাকে। হঠাৎ তার চোখ যায় পাশে দাঁড়ানো লোকটার দিকে। সে অবাক হয়ে যায়, কারণ সেখানে রিদান দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। রিদান অন্যমনস্ক হয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তেই ইরিন কেসে ওঠে। রিদান ইরিনকে দেখেই হাতের সিগারেট ফেলে পা দিয়ে পিষে দেয়। যতই হোক, তার স্টুডেন্ট হয়তো। ইরিন তখনও কাশতে থাকলে রিদান দোকান থেকে একটা ঠান্ডার বোতল নিয়ে তার ছিপি খুলে ইরিনের দিকে এগিয়ে দেয়। ইরিন তাড়াতাড়ি করে বোতলে মুখ লাগিয়ে খেয়ে নেয়, তারপর নিজেকে ধাতস্থ করে বলে, পেয়েছি আপনার ঠোঁট কালো হওয়ার রহস্য। ছি, এসব ছাইপাশ খেয়ে ঠোঁটটা কালো ইয়ের মতো করে ফেলেছেন। রিদান কুচকে বলে, সব রেখে আমার ঠোঁটের দিকে তোমার নজর পড়ল কেন? তুমি আস্ত বেয়াদব মেয়ে তো। ইরিন রেগে গিয়ে বলে, এখানে বেয়াদবির কি পেলেন?
আমি কি বলেছি? আপনি দোষ করেছেন সেটাই বলেছি। লজ্জা করে না স্টুডেন্টের সামনে সিগারেট টানতে? তোমায় কি আমি এখানে শো দেখাতে ইনভাইট করে এনেছি নাকি? তাছাড়া পড়া রেখে এখানে কি তোমার? ইরিন মুখ ঘুরিয়ে বলে, কিছু কিনতে এসেছি, আপনার এসব শো দেখার জন্য আমি বসে নেই। ও মামা, তাড়াতাড়ি আমার চকলেটগুলো দেন তো। শেষ কথাটা দোকানদারের উদ্দেশ্যে বলে ইরিন মুখ ভ্যাংচি দিয়ে রিদানের থেকে দূরে সরে দাঁড়ায়। রিদান বিরক্তি নিয়ে নিজেও এগিয়ে আসে সেন্টার ফ্রুট কেনার জন্য। এখনই পড়ানো শুরু করবে। সিগারেটের গন্ধ দূর করতে সেন্টার ফ্রুট খুবই কার্যকর একটা জিনিস। তবে বিপত্তি বাধে ইরিনকে নিয়ে। সে চকলেট কিনতে এসেছে, তবে দোকানদার তাকে আচারের প্যাকেটও ধরিয়ে দিচ্ছে। ইরিন খেপে গিয়ে বলে, আমি কি আচার চেয়েছি নাকি? এটা দিচ্ছেন কেন? আপা, আপনিই তো তখন প্যাকেট নাড়াচাড়া করতেছিলেন। তখন প্যাকেট এইটা ছিঁড়া গেছে, এখন এইটা আপনার কি নুন লাগবো? আচ্ছা জ্বালা তো। এমনিতেই ইরিনের হাতে বেশি টাকা দেওয়া হয় না। টাকা পেলেই সে এটা সেটা খাবে আর পেট ব্যথায় চিল্লাবে। এখন তার কাছে বাড়তি কোনো টাকা নেই, কিন্তু দোকানদারও নাছোড়বান্দা হয়ে গেছে। এইসব দেখে রিদান বিরক্তি নিয়ে বলে, ইরিন, কি দিচ্ছে নিয়ে যাও, আমি টাকা দিয়ে দিচ্ছি। আমি কি আপনার থেকে চেয়েছি পরে টাকা নিয়ে খোটা দেওয়ার জন্য? রিদান এবার তাকে সোজা ধমক দিয়ে বসে, যা বলছি করো। খালি পড়া থেকে ফাঁকিবাজি তোমার মায়ের কাছে আবারও নালিশ দিতে হবে। গত সাপ্তাহিক টেস্টেও তো কি রেজাল্ট করেছো আমি দেখেছি। এখন নালিশ না চাইলে যাও এখান থেকে। রিদানের কথায় ইরিন একটু ভয়ই পায়। গত টেস্টের রেজাল্টের কথা এখনো মাকে জানায়নি। আসলেই খারাপ করেছে সে। ইমনটা আবার মোটামুটি ভালোই মার্কস পেয়েছে, তবে ভাইকে অনুরোধ করেছে খবরটা যেন এখনই না জানায়। কিছুদিন পরে খবর ঠান্ডা হলে পরে জানাবে, তাহলে বকুনি একটু কম খাবে। এখন রিদানের এমন হুমকিতে ইরিন ভয় পেয়ে তাড়াতাড়ি নিজের জিনিস নিয়ে পড়তে চলে যায়। অপরদিকে রিদান একটা দীর্ঘশ্বাস ফেলে দোকানের বিল মিটিয়ে নিজের ক্লাসের দিকে আগায়। এই ইরিনের সাথে সেই মেয়েটার একটু মিল আছে। মেয়েটাও তার সামনে ইরিনের মতো বাচ্চামো করত। যদিও ইরিনের বাচ্চামোটা একদম ন্যাচারাল, তবে সেই মেয়েটার বাচ্চামো ছিল তাকে ইমপ্রেস করার ধান্দা। তারই ক্লাসমেট ছিল। মেয়েটা সুন্দরী ছিল বলে রিদানও মেয়েটার ফাঁদে পা ফেলেছিল। ফলে তার জীবন থেকে কয়েকটা মাস সব আনন্দ হারিয়ে গিয়েছিল। মেয়েটা তাকে ছেড়ে চলে যাওয়ার পর সে একদম পাথর হয়ে গিয়েছে। এখন আর কারো প্রতি তার কোনো অনুভূতি জাগে না। তবে ইরিন মেয়েটা আসার পর থেকে সব কেমন বদলে যেতে শুরু করেছে। সকালে মেয়েটাকে দেখার পর তার বাচ্চা বাচ্চা ব্যবহার কেমন যেন তার কাছে ভালোই লেগেছে, বিরক্তিকরও মনে হয়নি। অথচ শেষের দিকে সেই মেয়েটার বিহেভিয়ার তার কাছে বিরক্তিকর লাগতো। এটার পেছনে কি কারণ হতে পারে? তারও কি ভালোবাসা কমে গিয়েছিল তখন? তাহলে আজও কেন মেয়েটার কথা তার মনে পড়ে? যদিও মনে পড়লে আর ভালো লাগা কাজ করে না, বরং প্রচণ্ড বিরক্তি কাজ করে।